আমরা ফিল্ম বিরতির পর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা একটু রাজধানীর বাইরের খবরাখবর নিচ্ছিলাম, এই সুযোগে চট্টগ্রাম হয়ে আমরা আসতে চাই মূল অতিথিদের কাছে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নুরুল ইসলাম মজুমদার, তিনি একজন উদ্যোক্তা। নুরুল ইসলাম মজুমদার, আপনাকে স্বাগত বাংলাদেশ সংযোগে। আপনার কাছ থেকে মূলত যেটি জানতে চাই, ট্যাক্স দেওয়ার পরেও আসলে কি সুবিধা আপনি চান এবং তা পাওয়ার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা বোধ করেন? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানটি প্রথমত আমি শুরু থেকেই দেখছিলাম এবং আমার কাছে কিছু প্রস্তাবনা, আপনি যে প্রশ্নটি করেছেন সেই উত্তরের আমি দিচ্ছি। তার আগে একটা কিছু কথা, এখানে যারা আছেন আমি জানি না মাননীয় মন্ত্রী অথবা যারা অন্যান্য সংশ্লিষ্ট মানুষজন ছিলেন তারা আছেন কিনা, কিন্তু ট্যাক্স এই যে পুরো বিষয়টা বাংলাদেশে সত্যিকার অর্থে গত ৪-৫ বছরে অনেক উন্নত হয়েছে এবং এখানে অনেক ভালো অফিসাররা কাজ করছে, সবকিছু মিলে একটা সম্ভাবনা এখানে আছে। কিন্তু যে প্রতিবন্ধক বললেন সেখানে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে যে জনগণের কাছে রাষ্ট্রের যে সেবা চাইবার যে টেন্ডেন্সি, অর্থাৎ রাষ্ট্রকে ধনী করতে চাই কিনা আমরা, এই প্রশ্নটি জনগণের কাছে আছে কিনা। কারণ আমার ব্যক্তিগতভাবে আমি যখন চায়না গেছি অথবা অন্যান্য রাষ্ট্রে গেছি, তখন ওই জনগণদের কিন্তু রাষ্ট্রকে ধনী করবার একটা প্রবণতা আছে। অর্থাৎ রাষ্ট্র যখন ধনী হয় তখন রাষ্ট্র জনগণকে সেবা দিতে পারে। অর্থাৎ আমরা ট্যাক্স যখন দেই তখন রাষ্ট্র ধনী করতে চাই, কিন্তু এখন আমরা যারা ট্যাক্স পে করতে চাই অথবা আমাদের এখানে ট্যাক্স যারা নিচ্ছেন, এই দেওয়া এবং নেয়ার ক্ষেত্রে একটা বড় রকমের প্রতিবন্ধকতা হচ্ছে যে জনগণ প্রথমত একজন ট্যাক্স অফিসারকে ভয় পান এবং পাশাপাশি ট্যাক্স যিনি নেবেন তিনিও জনগণের কাছে জনগণের বন্ধু হিসেবে এবং রাষ্ট্রকে সেবা করবার জন্য, রাষ্ট্রকে ধনী করবার জন্য জনগণের কাছে কোনো আহ্বান তিনি করেন না। তো এইরকম একটি যে দূরত্ব, যে ট্যাক্স অফিসার এবং জনগণ এবং ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে জনসচেতনতা, এইটি একটা বড় অন্তরায় বলে আমি মনে করি। আর জনগণ সত্যিকার অর্থেই রাষ্ট্রের কাছে সেবা ট্যাক্সটা তখনই দেবে যখনই সে মনে করবে যে রাষ্ট্র আমাকে সেবা দিচ্ছে। এখন রাষ্ট্রের এই সংকটটি রাষ্ট্র কিভাবে কাটাবে এবং জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করবে, এটা সত্যিকার অর্থে এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিষয়। তবে আমি মনে করি যে মাননীয় মন্ত্রীর মাধ্যমে একটা প্রস্তাবনা দিতে চাই। সে প্রস্তাবনাটি হচ্ছে যে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচিত নেতৃবৃন্দ আছেন তাদেরকে যদি ট্যাক্স নেবার ক্ষেত্রে যদি পারমিটেড দেওয়া হয়, তারা যদি ট্যাক্সটা নেয় তাহলে তারা কিন্তু তাদের নিজেদের এলাকাতে ওই কর দিয়ে তারা সেবা জনগণকে দিতে পারবেন এবং একটা দায়বদ্ধতার মধ্যে থাকবে তিনি পরবর্তীতে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ একটি নতুন পরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই আমাদের সাথে মাননীয় প্রতিমন্ত্রী আছেন, সংশ্লিষ্ট সবাই আছেন, তারা নিশ্চয়ই শুনেছেন আপনার এই উপদেশ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তবে সরকার যে কেবল দেয় না এমন তো নয়, সরকার অনেক উদ্যোগও কিন্তু নিচ্ছে। আমরা বেশ কিছু বছর যাবতই দেখি যে সরকার সিআইপি কার্ড দিচ্ছে, যারা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যারা তারা এই কার্ড পাচ্ছেন, তারা সুবিধা পাচ্ছেন। কিছু কি সুবিধা পাচ্ছেন এবং এই কার্ড পাওয়ার পরে তারা আসলে কি সুবিধা আদায় করতে পারেন, আমরা বরং তাদের কারো কাছ থেকেই শুনি। আমাদের সাথে কারণ বাজার নিউজ সেন্টার থেকে এখন যোগ দিচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ মনসুর, বাংলাদেশ ফলমূল এবং সবজি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক তিনি এবং সিআইপিও তিনি। মোহাম্মদ মনসুর, আপনাকে স্বাগত বাংলাদেশ সংযোগে এবং অভিনন্দন, আপনি সিআইপি কার্ড পেয়েছেন। আপনার কাছে জানতে চাই আসলে এই সিআইপি কার্ড পাওয়ার ফলে আপনি কি ধরনের সুবিধা ভোগ করতে পারেন? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এখানে এই সুযোগ দেওয়ার জন্য। সাধারণত সিআইপি কার্ড যারা পায় তাদের গভর্নমেন্টের কিছু জিনিস আছে যেগুলো গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিয়ে থাকে। সেটা যেমন আমাদের এয়ারপোর্টে বিদেশ ভ্রমণের সময় ভিআইপি লাউঞ্জ টু ব্যবহার করতে পারি, সচিবালয়ে আমরা ফ্রি কার্ডের বিনিময়ে ঢুকতে পারি। তারপরে বিদেশে বিজনেস ভ্রমণে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট বারবার ইস্যু করে। তো গভর্নমেন্ট অনেকগুলা ফ্যাসিলিটিস 10-12টা ফ্যাসিলিটিস গভর্নমেন্ট কিন্তু দিয়ে থাকে, গেলে কিন্তু বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করা খুবই কষ্টকর। যেমন রিসেন্টলি আমরা দেখলাম একটা এয়ারপোর্টে গিয়া বিদেশ ভ্রমণের জন্য যখন ভিআইপি লাউঞ্জ ইউজ করতে গেলাম তখন বলল সিভিল এভিয়েশন থেকে অ্যাপ্লাই করে পারমিশন নিতে হবে, কিন্তু আমি তখন কি এটা আমার দ্বারা করা সম্ভব না, যার কারণে আমরা ভিআইপি লাউঞ্জ ইউজ করতে পারি না। যেহেতু এটা রাষ্ট্রীয় একটা নীতিমালার আওতায় আসছে,
এখন আমি বিদেশ ভ্রমণ করব, তখন সিভিল এভিয়েশনের কাছে আমাকে যাই অ্যাপ্লিকেশন করতে হবে আমি যে ভিআইপি লাউঞ্জ ইউজ করব। তারপরে দেখা গেল ব্যবসায়িক ক্ষেত্রে আমরা যখন বিদেশ যাই, আমাদের ফরেন কাউন্সিলর যারা আছে ওরা কিন্তু খুব একটা আমাদেরকে সার্ভিস দেয় না। এটা খুবই দরকার, কারণ আমি কোনো দেশে যখন এক্সপোর্ট বাড়ানোর জন্য আমি কোনো দেশে ভ্রমণ করতে যাব, তখন অবশ্যই আমার ওই দেশে বাংলাদেশে যে কনসুলার আছে ওরা আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, বিজনেসম্যানদের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে। এই সুযোগ সাধারণত হয় না। শুধুমাত্র আমরা যারা সিআইপি কার্ড পাই দেখি শুধু এয়ারপোর্টে যাওয়ার সময় সেই সিআইপি একটা গাড়ি করে এয়ারপোর্টে প্লেনে উঠাই দিল, প্লেন থেকে হয়তো নামলে আবার আপনাকে পৌঁছাই দিল। এই সার্ভিস ছাড়া আমার মনে হয় না, শুধু সিআইপি কার্ডটা শুধু আমরা পকেটেই রাখি। আর একটা বিষয় যেটা, যেমন 2012 সালের সিআইপি আমরা পেলাম 2014 সালের গত মাসে আমরা পেলাম, 2 বছর চলে গেল। আর এই 2 বছর যে আমি লস করলাম, এটা আমি জানি না গভর্নমেন্টের কি পলিসি যে 2012 সালের সিআইপি 2014 সালে আমাদেরকে দেওয়া হলো। আমরা সাধারণত বাংলাদেশে কৃষি পণ্যের রপ্তানি করি, শাকসবজি, ফলমূল বিশ্বের বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করি। আমাদের দেশ গার্মেন্টস একটা বিশাল সেক্টর, তারপরেও কিন্তু কৃষি এটা সম্ভাবনাময় খাত। আপনি জানেন গতকালকে আজকে পেপারে আসছে যে আমাদের শাকসবজি রপ্তানি অলমোস্ট 35% বেড়ে গেছে, যেটা আমাদের টার্গেট ছিল, এবং এটার প্রচুর সম্ভাবনা আছে। গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে দরকার। আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে, সুপার মার্কেটগুলোতে আমরা যেতে পারি না, কারণ হলো আমাদের দেশে কোল্ড চেইনের কোনো ব্যবস্থা নাই, কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস নাই। তারপরে ইন্টারন্যাশনাল মানের প্যাকিং করার জন্য গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা এক্সপোর্টারের হাতে নেই। আমরা প্রত্যেকেই নিজের উদ্যোগে কিন্তু এক্সপোর্ট করতেছি। তো সিআইপি কার্ডটা দিয়া শুধু পকেটে রেখে দিলে কিন্তু এটার কোনো ফল আসবে না। এটার যে ধারাবাহিক গভর্নমেন্টের যে নিয়ম কানুন নীতিমালা আছে, এটা প্রত্যেকটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এবং প্রত্যেকটা পর্যায়ে এটা ধারাবাহিকভাবে আমার মনে হয় যে এটা পর্যালোচনা উচিত। প্রকৃত রপ্তানিকারকরা সিআইপি যে জন্য দেওয়া হলো সেই সুযোগ পাচ্ছে কিনা। আমার মনে হয় যে গভর্নমেন্টের এই বিষয়ে একটা বিশেষ নজর দেওয়া দরকার। আর একটা বিষয় আসছে, সেটা ট্যাক্সের বিষয়। আমরা সাধারণত ট্যাক্স দেই, রপ্তানিকারকরাও ট্যাক্স দেই, কিন্তু ট্যাক্স দিলে আমরা এই ট্যাক্স দেওয়ার বিনিময়ে কি সুযোগ সুবিধা পাচ্ছি? আমি বাংলাদেশের একজন নাগরিক, 16 কোটি এই দেশের নাগরিক আছে, সবাই যারা ব্যবসা বা অন্য কোনো পেশায় জড়িত সবাই কিন্তু ট্যাক্স দেওয়া নাগরিক, এটা আমাদের দায়িত্ব। কিন্তু ট্যাক্স দিচ্ছি আমরা কয়জন, আর যারাই বা দিচ্ছি আর তারা কি সুবিধা পাচ্ছি সেটা নিয়ে আমাদের পুরোটাই আলোচনা হচ্ছিল। এবং আপনি যে সিআইপি হিসেবে আসলে তেমন কোনো সুবিধা পাচ্ছেন না, এইটা নিশ্চয়ই আপনার যারা প্রতিমন্ত্রী আছেন এবং এনবিআর এর কর্মকর্তা আছেন তাদের জ্ঞাতার্থে আজকে গেল, তারা নিশ্চয়ই কিছু না কিছু করবেন। একজন দর্শক ফোন নিয়ে অপেক্ষা করছেন। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম ওমর আলী, আমি সাভার থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণ আগে গুলশান থেকে একবার বলছিলেন যে উনি 7,000 টাকা দিয়ে জমি কিনতেছেন, কিন্তু ওনার ওই 7,000 টাকাটাই কালো হয়ে যাচ্ছে, কারণ উনি কম দাম দেখানো হচ্ছে। আমি একজন ভাড়াটিয়া, তো আমরা যে বাড়ি ভাড়া দেই, আমাদের বাড়িওয়ালার কাছ থেকে সরকার সেই বাড়ি ভাড়া ট্যাক্স পায় না বা নিতে পারে না। এটা আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর ন্যায় বলে সরকারিভাবে সিস্টেম, বা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী একটু বললেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের গত কয়েক বছর থেকে যেমন ঢাকা সিটি কর্পোরেশন এবং কয়েকদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশন দেখলেন তারা কোনো পৌরসভার হোল্ডিং ট্যাক্স বাড়ায়নি। আমাদের পৌরসভার চেয়ারম্যান বা মেয়ররা বা সিটি কর্পোরেশনের মেয়ররা তারা ভোট পাওয়ার জন্য হোল্ডিং ট্যাক্স বাড়ান না। এর কারণে তাদের আয় কম হয় এবং তারা আমাদের নাগরিকদেরকে সার্ভিস দিতে পারে না। এখন কিন্তু আমাদের ভাড়াটিয়াদেরকে প্রতি মাসে না বছরে 3-4 বার ভাড়াটা বাড়ানো হয়। আমি তো সাদা টাকাই আমি বাড়ি ভাড়া দিচ্ছি, কিন্তু আমার ওই সাদা টাকাটাই কালো টাকা হয়ে যাচ্ছে। এবং এই কারণে আসলে আমাদের কালো টাকা বাড়তেছে প্রতি বছরই। বা আমাদের অর্থমন্ত্রীরা বলেন যে আমরা আর কালো টাকা সাদা করতে দেব না, কিন্তু ওই কিছুক্ষণ আগে বলা হয়েছিল অদৃশ্য কারণে সেটা বাড়তেছে। আসলে তো কালো টাকা এইভাবেই বাড়তেছে। তো আমার মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার প্রস্তাব বলতে পারেন যে এই বাড়ি ভাড়া ট্যাক্সটা যদি সরকার অন্যভাবে নেন এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ 20% বা 30% সেটা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভাকে দেয়, তাহলে আমার মনে হয় যে এর সাথে হোল্ডিং ট্যাক্সটা অনেক বেশি পাওয়া সম্ভব হবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এবং অতিথিরা নিশ্চয়ই উত্তর দিবে। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন।
আমার প্রশ্ন হচ্ছে এখানে একটু আগে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে ওনারা মাত্র 1% অডিট মামলা অডিট করে। এই কথাটা মোটেই ঠিক নয়। চট্টগ্রামে জরিপ অঞ্চলে উনি খবর নিয়ে, ওনাকে আমি বলছি উনি খবর নিয়ে দেখুক, ওখানে একটা জরিপ অঞ্চলে 978টা আমি জেনেছি, আর আমি একজন ব্যবসায়ী হিসেবে 978টা রিটার্নের মধ্যে 300 অ্যাবাভ অডিটে পড়েছে। তাহলে কত পার্সেন্ট হলো? কোথায় 1%? আমার 30% অ্যাবাভ। মাননীয় প্রতিমন্ত্রী সাহেব সর্বজনীয় তদন্ত করার জন্য করে, এবং এইটার কারণে ইনকাম ট্যাক্সটা অডিটের কারণে মানে করদাতারা ভোগান্তি পাচ্ছে, এবং আগামী দিনে করদাতারা মানে অনেক বেশি হয়রানির শিকার হচ্ছেন। মাননীয় প্রতিমন্ত্রী নিশ্চয়ই এটি দেখবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা অতিথিদের কাছে শেষ মুহূর্তের মন্তব্য নিতে ফিরবো যে এই বিষয়ে আসলে তারা কি বলতে চান। তবে তার আগে আমাদের আবারও একটা শেষ মুহূর্তের বিরতিতে যেতে হচ্ছে। আমাদের সাথে থাকুন।